পুরুষগণের এই এক আশ্চর্য বৈশিষ্ট্য যে, তাহাদের সাধু-সংকল্প কর্মী ও অর্থের অভাবে সাফল্য লাভে বঞ্চিত হয় না। তাহাদের চিত্ত বিশুদ্ধ ও নিষ্কলুষ। এইরূপ চিত্তে যখনই কোন ইচ্ছার সৃষ্টি হয়, তখনই বুঝিতে হইবে যে, ভগবদ ইচ্ছাই তাহাদের নির্মল চিত্তদর্পণে প্রতিভাত হইয়াছে। সেই ইচ্ছাপ্রসূত কর্ম দ্বারা জীবজগতের কল্যাণ ভিন্ন অকল্যাণ সাধিত হয় না। সরুরাম নামে এক আসামবাসী শ্রী শ্রী ঠাকুরের শিষ্য ছিল। কুমিল্লা দুর্গাপুর আশ্রমেই সরুরাম তাহার নিকটে দীক্ষিত হন। চট্টগ্রামে আসাম বেঙ্গল রেলওয়ে স্টোর্স বিভাগে সে চাকুরি করিত। ঢাকার অস্থায়ী আশ্রম স্থাপিত হইলে ঢাকা আসিয়াও মাঝে মাঝে সরুরাম শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করিত। শ্রী গৌরাঙ্গের অনাথ নিকেতন ও সেবাশ্রম স্থাপিত হইবার পর কথা প্রসঙ্গে সরুরাম একদিন জানাইল যে, আসাম গভর্নমেন্ট অনেকগুলো পতির জমি পত্তন করিতেছেন। অতি অল্প টাকাতেই সে স্থানে বিস্তীর্ণ ভূমিখণ্ডের বন্দোবস্ত লওয়া যাইতে পারে। তাহার কথা শুনিয়া শ্রী শ্রী ঠাকুর তাহাকে 400 টাকা দিয়া আসামে জমি বন্দোবস্ত লইবার জন্য পাঠাইলেন। ভাবিলেন, আসামের সুদূর অঞ্চলে লোক কোলাহলের বাইরে আশ্রম মঠ স্থাপিত করিতে পারিলে ভালোই হইবে। সরুরাম চাকরি হইতে কয়েকদিন ছুটি লইয়া ভূমি সংগ্রহের উদ্দেশ্যে আসামে যাত্রা করিল এবং অল্পকালের মধ্যেই শিবসাগর জেলার, অধুনা যোরহাট জেলা, যোরহাট শহর হইতে 6 মাইল দূরে গোসাইগাঁও ও কোকিলামুখ স্টেশনের মাঝামাঝি স্থানে তারাবনাকীর্ণ বিস্তীর্ণ পতিত ভূমিভাগের মধ্যে 100 বিঘা জমি নিজ নামে বন্দোবস্ত লইল। ঢাকায় পত্র লিখিয়া শ্রী শ্রী ঠাকুরকে আসামে আনিয়া জমি বন্দোবস্ত ও তৎসংক্রান্ত দলিলাদি সম্পাদন করিতে অনেক বিলম্ব হইত। এইরূপ বিলম্বে প্রাপ্ত ভূমিভাগ হাতছাড়া হইতে পারে, এই আশঙ্কাতে সরুরাম নিজ নামে ভূমির বন্দোবস্ত লইল এবং পরে রেজিস্ট্রিকৃত দলিলে শ্রী শ্রী ঠাকুরের নামে উহা কবলা করিয়া দিবে জানাইয়া বিস্তারিত বিবরণ সহ পত্র লিখিয়া শ্রী শ্রী ঠাকুরকে স্থান দর্শনের জন্য আহ্বান করিল। শ্রী শ্রী ঠাকুর পত্রপ্রাপ্তি মাত্রই চিদানন্দ ও রাজচন্দ্র সহ আসামে যাত্রা করিলেন এবং সেখানে পৌঁছাইয়া উহার প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করিয়া ওই স্থানে তদীয় কর্মক্ষেত্র স্বরূপ গ্রহণ করিতে স্বীকৃতি হইলেন। অনন্তর ঢাকায় আর প্রত্যাবর্তন না করিয়া ক্ষুদ্র 2টি কুটির নির্মাণপূর্বক তথায় অবস্থান করিয়া আশ্রমস্থ অন্যান্য সকলকে লইয়া যাইবার জন্য পত্র লিখিলেন এবং মানি অর্ডারে তদুপযোগী টাকা পাঠাইয়াও দিলেন। বলা বাহুল্য, রাজচন্দ্রের সমর্পিত অর্থেই ভূমির বন্দোবস্ত বা যাবতীয় প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ করা হইল এবং আসাম বঙ্গীয় সারস্বত মঠের ভিত্তি স্থাপিত হইল। অনন্তর রাজচন্দ্র, যোগেন্দ্রচন্দ্র, প্রিয়নাথ ও চিদানন্দ প্রভৃতি ভদ্র সন্তানগণ অক্লান্ত কায়িক পরিশ্রম, কষ্ট সহিষ্ণুতায় কিরূপে এই বিজন তারাবন জঙ্গলে পরিপূর্ণ সাপত সংকুল স্থান নন্দনকাননে পরিণত করিলেন, তাহা ভাষায় বর্ণনা করা কঠিন। কুলি, মজুর, মিস্ত্রি, দুর্ঘটন বলিয়া এই সকল গুরুগত প্রাণ সেবকগণ নিজেরা প্রাণপাত পরিশ্রম স্বীকার করিয়া, আহার নিদ্রা অবহেলা করিয়া যেভাবে মাটি কাটা, জঙ্গল কাটা, গৃহাদি নির্মাণ প্রভৃতি কার্য করিয়াছেন, তাহা স্বচক্ষে না দেখিলে সম্যক ধারণা করা যাইবে না। যা হোক, 4-5 মাসের মধ্যে মঠ পূর্ণাবয়ব প্রতিষ্ঠিত হইল এবং যাহা এক সময় ভয়াবহ জঙ্গলপূর্ণ ব্যাঘ্র ভাল্লুকাদির আবাসস্থল ছিল, তাহা পরম মনোরম তপবনে পরিণত হইল। এই প্রসঙ্গে একটি অপ্রীতিকর কাহিনীর উল্লেখ করিতে বাধ্য হইলাম।
সরুরামের ধারণা ছিল শ্রী শ্রী ঠাকুরকে তাহার নিজ দেশে লইয়া গিয়া আসামিয়া গোহাই গণের ন্যায় প্রতিষ্ঠিত করিয়া নিজ বুদ্ধি বিবেচনা অনুসারে তাহাকে পরিচালনা করিবে এবং তাহাতে তাহার নিজ প্রভুত্ব ও প্রতিপত্তির বিস্তার লাভ করিবে। কিন্তু সে যখন দেখিল সঙ্গী সেবক ব্রহ্মচারীগণের মতানুসারে শ্রী শ্রী ঠাকুরের কার্যাদি নির্বাহ করেন এবং তাহার ঈর্ষা জাগিল, পরিশেষে সে স্বীয় গুরুর বিদ্রোহচারণ প্রবৃত্ত হইল। সরুরামের নামে ভূমি বন্দোবস্ত লওয়া হইয়াছে, তখন সরুরাম তাহা শ্রী শ্রী ঠাকুরের নামে দলিল করিয়া দেয় নাই, কিন্তু সে মনে করিল এই ভূমি গৃহাদি বলপূর্বক দখল করিয়া সকলকে তাড়াইয়া দিবে। তদীয় দেশবাসী কয়েকটা দুষ্ট প্রকৃতির লোকও তাহাতে এই বিষয়ে উত্তেজিত করিতে লাগিল এবং তাহাদের সমর্থনে সরুরাম ঐরূপ সংকল্প করিয়া কার্য আরম্ভ করিল। আসামবাসীগণ স্বভাবতই বাঙালি বিদ্বেষী, সুতরাং এই কার্যে সাহায্য করিবার লোকের অভাব হইল না। অতঃপর সরুরাম একদিন লোকজন লইয়া পুকুরের মাছ ধরিয়া লইয়া গেল, একদিন মাঠের একটি গাছ কাটিয়া লইয়া গেল, অপর একদিন মাঠের সীমান্ত গোড়ায় গড়খাই হইতে মাটি কাটিয়া নিতে আরম্ভ করিল। আশ্রমবাসী সেবক ব্রহ্মচারীগণ সাধু হইবার সংকল্পে গৃহত্যাগ করিয়াছে। সংসারিক লোকেদের মতো বিষয় সম্পদ লইয়া ঝগড়া বিবাদ করিবার প্রবৃত্তি তাহাদের আসিল না। তাহারা ধীর স্থির ভাবে সরুরামকে তাহার অন্যায় বোঝাইতে চেষ্টা করাইলেন, অনর্থক অত্যাচার করিয়া সানুনয় নিষেধ করিলেন, পরন্তু শ্রী শ্রী ঠাকুরের নামে দলিল সম্পাদন করিয়া দিবার জন্য সরুরামকে বারংবার অনুরোধ করিতে লাগিলেন। সরুরাম মনে করিল আশ্রমবাসীগণ অতঃপর নিরুপায় হইয়া তাহার শরণাপন্ন হইবে, সুতরাং সরুরাম নিরস্ত্র না হইয়া যখন পুনরায় অত্যাচারে প্রবৃত্ত হইল, তখন আশ্রমবাসীগণ শ্রী শ্রী ঠাকুরের আদেশের অপেক্ষা না করিয়া তাহাকে বাধা প্রদান করিলেন। ফলে দৈহিক শক্তির পরীক্ষা আরম্ভ হইল। সরুরাম মনে করিয়াছে মুষ্টিপেয় কতিপয় বাঙালি প্রাণ ভয়ে পলায়ন করিবে, কিন্তু ফল অন্যরূপ হইল। সত্যে প্রতিষ্ঠিত গুরুগত প্রাণ সেবকগণ মঠের তৃণটিও পর্যন্ত নিজ অধিকারে রাখতে সমর্থ হইলেন। এই সকল উদ্বেগজনক ব্যাপারে আশ্রমবাসীগণ কিছুদিন অশান্তি ভোগ করিলেন, কিন্তু পরিণামে জোরহাট অঞ্চলে আশ্রমের প্রতিপত্তি বাড়িয়া উঠিল। কিছুকাল পরেই ব্যাধিগ্রস্ত হইয়া সরুরাম প্রাণ ত্যাগ করিলেন। কিন্তু সরুরামের দেহত্যাগের পর মঠের এক কুকুর ছানার প্রতি শ্রী শ্রী ঠাকুরের স্নেহাধিক্য দেখা গেল। প্রতিদিন ভোজনান্তে এক মুঠো প্রসাদ তিনি তাকে দিতেন। শ্রী শ্রী ঠাকুর এই কুকুর ছানাটিকে অত্যাধিক স্নেহ করিতে লাগিলেন। একদিন আসন ঘরের দিকে মস্তক রাখিয়া কুকুর ছানাটি মরিয়া গেল। শ্রী শ্রী ঠাকুর কহিলেন, ওকে জানো, ও সেই সরুরাম। কিছুদিনের মধ্যেই আরো কয়েকটি বাঙালি যুবক গৃহত্যাগ করিয়া আশ্রমবাসী হইল। অনন্তর শ্রী শ্রী ঠাকুর, রাজচন্দ্র, যোগেন্দ্রচন্দ্র, চিদানন্দ, শারদারঞ্জন, বোধানন্দ, প্রিয়নাথ ও সুরেন্দ্রনাথ প্রভৃতি 7 জন সন্ন্যাস প্রদান করিলেন। ধীরে ধীরে আশ্রমবাসীর সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হইল। অতঃপর ব্রহ্মচারী সংঘ, সন্ন্যাসী সংঘ, ঋষি বিদ্যালয় প্রভৃতি বিভিন্ন বিভাগ সহ আসাম বঙ্গীয় সারস্বত মঠ সগৌরবে প্রতিষ্ঠিত হইল। শ্রী শ্রী ঠাকুর প্রায় 11 বৎসর একাধিক্রমে মঠ স্থাপন করিয়া আপনার মনোমত করিয়া পূর্ণবয়বে মঠ গড়িয়া তুলিলেন। শ্রী শ্রী ঠাকুর ঢাকা আশ্রম পরিত্যাগ করিয়া 8-9 বৎসরের পর ইংরাজি 1918 সনের মধ্যভাগে আমি মঠ দর্শন করিয়া এবং মাসিক কাল তথায় অবস্থান করিয়া আর্যদর্পণ পত্রিকায় সারস্বত মঠ দর্শন নামক প্রবন্ধে যাহা লিখিয়াছিলাম তাহার সামান্য নিম্নে উদ্ধৃত করিলাম। ইহাতে শ্রোতাসমূহ শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্ঠিত মঠ ও তাহার স্বরূপ সম্পর্কে কিঞ্চিৎ আভাস
প্রাপ্ত হইবেন। যোরহাট শহর হইতে প্রায় 6 মাইল দূরে বিস্তীর্ণ মাঠের মধ্যে মঠ। মঠের 3 দিকে 2-1 মাইলের মধ্যে লোকের বসতি নাই। একদিকে মাইল খানেক দূরে মিরি নামক সরল স্বভাবের পার্বত্য জাতি অধ্যুষিত একখানি ছোট্ট গ্রাম। গ্রামখানির নিকট দিয়া মরিয়ানি হইতে যোরহাট হইয়া লাইট রেলওয়ে লাইন কোকিলামুখ পর্যন্ত গিয়াছে। ওই লাইন হইতে মঠের বিশাল গৈরিক পতাকা উড্ডীয়মান দেখা যায়। উত্তর দিকে পর্বতরাজ হিমালয়, পূর্ব দিকে উদয়গিরি এবং দক্ষিণে নাগা পর্বত, পশ্চিম দিকেও কিছু দূর পর্যন্ত আসিয়া কালো মেঘের মতো ঘিরিয়া দাঁড়িয়ে আছে। আকাশে মেঘ না থাকিলেই হিমালয়ের তুষার শৃঙ্গ দিগন্ত প্রসারিত পর্বতমালার বিরাট গম্ভীর ছবি প্রাণমন বিমোহিত করে। মঠের পার্শ্বদেশ দিয়া পার্বত্য নদীর ক্ষুদ্র একটি খাল প্রবাহিত হইয়াছে। রেলওয়ে লাইন হইতে একটি অল্প প্রশস্ত কাঁচা রাস্তা আঁকিয়া বাঁকিয়া মঠ পর্যন্ত পৌঁছাইয়াছে। প্রবেশ পথের দুই পার্শ্বে নাগেশ্বর ফুলের নাতিদীর্ঘ বৃক্ষরাজি সমুচ্চভাবে শ্রেণীবদ্ধ, রক্ষী দলের ন্যায় দণ্ডায়মান। আম, কাঁঠাল, কলা, লিচু, জাম, নারিকেল, পেঁপে, জামরুল, পেয়ারা, আনারস প্রভৃতি বহু প্রকার ফলের বাগানে সমগ্র ভূভাগ ব্যপ্ত হইয়া রহিয়াছে। পূর্ব দিকে পুকুর, পুকুরের পাড়েতেই দুই সারি সুদৃশ্য সুগন্ধি পুষ্পবৃক্ষের মধ্যে দিয়া ক্ষুদ্র একটি ভ্রমণ পথ। মঠের প্রবেশ পথে ও পুকুরের মধ্যবর্তী ভূমিতে ও দক্ষিণ পার্শ্বে তরিতরকারি, শাকসবজি ইত্যাদির বিস্তীর্ণ কৃষিক্ষেত্র। তাহার নিকটেই প্রকাণ্ড গোশালা। পুকুরের ঈশান কোণে রমণীয় বিল্ববৃক্ষের কুঞ্জ মধ্যে শিবালয় ও যোগ সাধনার কুটির। পশ্চিম দিকে অসংখ্য গন্ধপুষ্পে সুশোভিত সুবিন্যস্ত পুষ্পবৃক্ষের সুরম্য কাননের মধ্য দিয়া পথ চলিয়া গিয়াছে। সম্মুখে শান্তি আশ্রম, নিগমাগম পাঠাগার এবং দাতব্য ঔষধালয়। বাম দিকে ব্রহ্মচারী নিবাস, তাহার উত্তরোত্তর দক্ষিণে আর্য দর্পণ মাসিক পত্রিকার মুদ্রণ কার্যালয়, তাঁতশালা, নানা বৃক্ষ ছায়া স্নিগ্ধ ঋষি বিদ্যালয়ে প্রকাণ্ড শিক্ষাক্ষেত্র, সেবকদিগের কুটির ও অতিথিশালা। শান্তি আশ্রম গৃহ পার হইয়া চতুষ্কোণে আঙিনার উত্তরের ভিটায় মঠের আসন গৃহ, পশ্চিমে ব্রহ্মচারী ও সেবকগণের পাকশালা এবং দক্ষিণে ভাণ্ডারা গৃহ। আসন গৃহের উত্তর পশ্চিম কোণে নাতিদূরে মনোরম পঞ্চবটী অপূর্ব স্নিগ্ধ গাম্ভীর্য প্রতিষ্ঠিত হইয়াছে। সমস্ত মঠায়তনের বায়ুমণ্ডল সুগন্ধি, কুসুম, তুলসীপত্র, বিল্বপত্র, ধূপ ও অগরুর মনোহর গন্ধে আমোদিত। সর্বত্র একটা ঘনীভূত ভাব সঞ্চারিত মহাশক্তির অনুভূতি, সর্বত্র শান্ত গভীর নিস্তব্ধতা, সর্বত্রই মনের উপরে একটা বিরাট অন্তরাভিমুখী অপ্রতিহত প্রেরণা। প্রাচীন ইতিহাস, পুরাণ, কাব্যতীর্থদিগের তপবনের বর্ণনা পাঠ করিলে কল্পনা বলে মানসপটে যে চিত্রের উদয় হয়, এই সারস্বত মঠ তদনুরূপ চিত্র প্রত্যক্ষ দেখিতে পাওয়া যায়। তেজদীপ্ত ব্রহ্মচারী বালকগণের সাহায্যে প্রফুল্ল বদন, কায় মন বাক্যে কঠোর কর্তব্যনিষ্ঠ গোচরণ, হলচরণ, ত্রিসন্ধ্যা, সন্ধ্যাবন্দনা, পুষ্পচয়ন, শাস্ত্র অধ্যয়ন, তপস্যা আর যম নিয়ম সব প্রাচীন তপবনের অনুক্ষণ চিত্র। সে যেন সংসার কোলাহলের বহু ঊর্ধ্বে, বহু দূরে, যুগ যুগান্তরে সিদ্ধ মুনি ঋষি সেবিত, হিংসা দেশ বর্জিত পবিত্র শান্ত নিভৃত প্রদেশবাস। সে এক অদ্ভুত দৃশ্য, অদ্ভুত উদ্বোধন, সঙ্গীতের মূর্তিময়ী রচনা। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। শ্রোতা ভক্তগণ, এতক্ষণে আপনারা পাঠ উপস্থাপনার মাধ্যমে শুনলেন সরুরাম ও আসাম বঙ্গীয় সারস্বত মঠ স্থাপনের ঘটনার কিছু অংশ। পাঠ উপস্থাপনা করতে গিয়ে
কিছু কাল্পনিক চিত্র সংযোগ করা হয়েছে। এই চিত্রের সঙ্গে তৎকালীন সময়ের কোনো মিল নেই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।